পূর্বাজ লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 10:30 আর আজকে হচ্ছে গিয়ে শনিবার না, ও না, আজকে শুক্রবার। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। আর ডাক্তার সাহেব তো সকাল সকাল বেরিয়ে গেছে, যিশু তারও আগে বেরিয়ে গেছিলো, এই এসে ঢুকলো। তো দুজনেরই অবস্থা খুব খারাপ, বুঝলেন তো। কালকে একে তো গরমে পুরো হেজে গেছে সব, আর তারপরে কালকে এত হাঁটাহাঁটি করেছে নাকি ওরা, এত হাঁটাহাঁটি করেছে সব দুজনেরই পা ফুলে ঢোল হয়ে গেছে। ঘরে ঢুকেছে আর কেউ কোনো কথা বলতে পারছে না, জানেন তো। আমি যখন লাস্ট ফোন করলাম ওরা মেচেদায় বলছে আমরা মেচেদায় ক্রস করছি। আমি তো তাড়াতাড়ি করে রুটি তরকারি সব করে রাখলাম, জানি খিদে পাবে। দিয়ে তারপরে এসেছে, দুজনেরই মুখ গম্ভীর। আমি বলি কী হলো রে বাবা, তাহলে কি আবার বাপ বেটায় লাগলো? তারপরে ছেলে পা দেখায়, মা দেখো কি অবস্থা। দেখি পায়ের গোছা দিয়ে পুরো ফুলে ঢোল হয়ে আছে। দিয়ে আবার সে এসে পা দেখায়, টান টান করে এসে দেখো আমার পাটা, দেখি তারও পা ফুলে ঢোল। আমি দুজনেরই এই অবস্থা কেন? না, প্রচুর হাঁটাহাঁটি করেছি। ওরা মেডিকেল কলেজে মানে গাড়িটা রেখে দেয়, আমিও যখন গেছি তখনও তাই হয়েছে। মেডিকেল কলেজের মধ্যে গাড়িটা রেখে দিয়ে এবার যে যার কাজে চলে যায়, কারণ গাড়ি নিয়ে নিয়ে তো ঘোরা সম্ভব হয় না। আর সব যে যার কাজে যায়, ওই জন্য কোথায় যাবে গাড়ি নিয়ে নিয়ে, সেই জন্যে গাড়ি ওখানে দাঁড় করিয়ে দিয়ে কাজে বেরিয়ে যায়। তারপরে আবার এসে এক জায়গায় জড়ো হয়। তো সে নাকি কালকে নাকি প্রচুর হাঁটাহাঁটি করেছে। আবার যিশু যখন বিকেলে আমাকে ফোন করলো গাড়িতে বসে আছে, তারপরে আবার ডাক্তার সাহেব এসে আবার বাপ বেটা দুজনে বেরিয়েছিল, কোন কাজে গেছিলো সেসব নানা কাজের গল্প টল্প সব কাল তো শুনেছি, কিন্তু যিশু এসে আর কথা বলতে পারেনি। ওর পায়ে মানে আমি বলি ওই ভারী জুতো পরে গেছিলি, আর তারপরে ওই অত হাঁটাহাঁটি করেছিস, পা ওই জন্য ফুলে গেছে বলে তার পায়ে একবার ভলিনি স্প্রে করে দিই, এর পায়ে একবার ভলিনি স্প্রে করে দিই, কি মুভ লাগিয়ে দিই, করে করে যিশু তো এসে আর কথা বলতে পারেনি, খায়ও নি কিচ্ছু। ওই একটু বললাম না, সে পিৎজা এনেছিল, সেই পিৎজাটা কোনো রকমে খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। তারপরে রাত্রেবেলায় ওর প্রতিদিনই আমি শোয়ার আগে চারিদিকে একবার চেক করে তারপরে শুই। তো ছেলের ঘরেও ঢুকি সব ঠিকঠাক আছে কিনা দেখে ঠেকে, কারণ ও অনেক সময় না, ও সেই আমার ছেলে খুব ওই মানে ক্যান্ডেল কেনে আর কি, সব সেন্টেড ক্যান্ডেলগুলো কেনে, ও খুব ভালোবাসে। তো অনেক সময় না ওই রকম টেবিলের উপরে ওরকম ক্যান্ডেলটা জ্বলছে, ও ঘুমিয়ে পড়ে। তো সেটা বিপদ না, আমি ওই জন্য ঘরে ঢুকে একবার চেক করে আসি। কালকে ওরকম অনেকগুলো ক্যান্ডেল কিনে এনেছে দেখছি, আমাকে দেখালো সকালবেলা আজকে। আমি বলি বাহ, খুব সুন্দর। তা সেই সব গিয়ে চেক করতে গিয়ে দেখি ছেলে আমার অঘরে ঘুমাচ্ছে, সে আর মানে তার সার নেই কোনো, এমন ঘুমাচ্ছে। আর এদিকে ডাক্তার সাহেবও দেখি বলে বিছানাটা করে দাও শুয়ে পড়ি, বলে সেও অঘোর ঘুমিয়ে। আমি বাবা, তোদের একদিন কলকাতা গিয়ে এই অবস্থা। দিয়ে ঠিয়ে তারপর এই সকাল হতে সব ভোর ভোর উঠে পড়েছিল, পড়ে সব দেখি না সুস্থ হয়েছে, হয়ে আবার যে যার কাজে বেরিয়ে গেছিলো। তো যিশু তো এলো, এসে তো খাওয়া দাওয়া করছে। সে কালকে রাতে যে খেতে পারেনি সেসব মাইক্রোওয়েভে গরম করলো, করে ও খেলো, ওর বাবা খেলো, খেয়ে সব বেরিয়ে গেছে, এই আর কি। আর আমার যেমন নিত্য নৈমিত্তিক পুজো টুজো করাও হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো চলুন, এই একটু ছেলের সঙ্গে ঘুরে ঘুরে গল্প করছিলাম, নানা গল্প শুনছিলাম, এই আর কি। সকাল থেকে ডাক্তার সাহেব পুজো করছি, এখানে বসে বসে গল্প করে যাচ্ছে, আর আমি ওখানে বসে পুজো করে যাচ্ছি, করে এই সব করে সময় কাটালাম আর কি। তো চলুন, প্রতিদিনের কাজ যেমন শুরু করি তেমনি করি, কাজ করতে করতেই গল্প করব আপনাদের সাথে প্রতিদিনের মতো। চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা বেজে গেছে জানেন, রান্না বান্না তো সব কমপ্লিট করলাম। তো যিশু তো খাবে না, সে এসে পরেই মানে সেই ফ্রিজে যা যা ছিল, এগ তড়কা, তারপরে পাস্তা, সব যা যা ছিল সব বের করে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিয়েছে। পাউরুটি নিয়ে বলছে মা আমার পেট ভর্তি হয়ে গেছে, আমি আর খাবো না। এদিকে তখন ভাতে আমার জল দেওয়া হয়ে গেছে, আর তো কিছু করার নেই। আর ডালও ভিজানো হচ্ছিল, তাহলে ভাত ডাল সব করা হয়ে গেছে। আমি বলি ঠিক আছে রইলো, যদি তোমার বিকেলের দিকে খিদে পায় তখন তুমি খেও। আমি জানি ওর ঠিক খিদে পাবে, ও উঠে তখন খাবার খুঁজবে, তো থাক। আর বরং তখন যদি খিদে টিদে পায়, সত্যি যদি ভাত খায়, তখন একটা ডিম ভাজা টাজা করে দেবো নয়তো। আর আমি এখন একটুখানি কফি খাবো। এই যে কালকে দুধটা বসিয়েছি, এই যে দেখুন কালকে দুধটা বসিয়েছি, একটু কফি খাবো, প্রচুর খিদে পেয়েছে জানেন তো। এখন তো অনেক কাজ বাকি আছে, এখনই চান করে আবার গোপালকে অন্ন দিতে পারবো না, এখন অনেক কাজ বাকি আছে।
তো সেই কাজগুলো সেরে নিই, কিন্তু ততক্ষণ খিদে পাচ্ছে প্রচুর। কি খাই বলুন? ওই জন্য ভাবলাম কালকে দুধটা আছে তো একটুখানি কফি খাই। তো এখন একটুখানি কফি খাবো, খেয়ে বাকি কাজ করব। পাম্পটা চালিয়ে দিয়ে এসেছি। তো চলুন। হ্যাঁ, ঠিকই জানেন, আজকে আর একবার তো এখন চান করতে যাব, এসে পরে এইটা খুলে রাখবো এবারে। এটা না প্রচুর ভারী তো, আর মানে শীতকালে পরে থাকি ঠিক আছে, কিন্তু গরমকালে না ভীষণ কষ্ট হয়, গলায় যেন একদম চেপে বসে। এমনিতেই আমি গরমকালে না গলায় কোনো কিছু পরতে পারি না, জানেন তো, মানে কনস্ট্যান্ট পরে থাকতে পারি না। আর তারপরে যত ঘাম দেবে না, এবার এগুলোতে সব আমার ঘামাচি বেরোবে। সে আমি যত মানে জল দিয়েই ধুই আর যত কিছুই লাগাই, আর সে এমন ঘামাচি না, আমি ঘাড় এদিক ওদিক করতে পারি না, জানেন তো। এগুলো থেকে মোটা হয়ে ঘামাচি বেরোয়, খুব কষ্ট হয়। তো সে এমনিতেই তখন আমাকে খুলে দিতেই হয় গলায়। আর এটা পরে থাকতে পারছি না, কদিন ধরে দেখছি এটা পরে থাকলে এত কষ্ট হচ্ছে না, গলায় যেন চেপে বসছে। এবারে খালি গলায় থাকলে মা বকাবকি করে। আগে আগে তার বকাবকি মানে আগে আগে বকতো যে এরকম অনেক কথা বলতো, ছেলের মা খালি গলায় থাকতে নেই, হ্যাঁ তুমি একটা বাড়ির বউ, তুমি খালি গলায় আছো কেন, কিন্তু বুঝতে চাইতো না। তারপর যখন নিজের চোখে দেখলো যে আমার কি কাহিল অবস্থা হয়, তখন আর কিছু বলে না। এবার পুঁতির মালা টালা ওসব আমি পরে থাকি না। তো ওই জন্যই ভাবছি এইটাকে তুলে রাখবো, রেখে একটা সরু চেন গলায় দিয়ে রাখবো, জানেন তো। আমি আসি, এসে এটাকে খুলে তুলে দিয়ে একটা সরু চেন বার করবো, দেখি করে পরে নেবো ভাবছি, জানেন তো। এই যে এখানে হচ্ছে ওই যা যা সবজি ছিল ফ্রিজের মধ্যে সব দিয়ে একটা ওই মিক্সড সবজি বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে ফুলকপি আলু পোস্ত, আর এই যে বিউলির ডাল, ব্যাস এই আজকে রান্না করেছি, বুঝলেন তো। আর পোস্ত হলে তো ডাক্তার সাহেবের আর কিছু চায় না, যদি বলে তাহলে তখন দেখা যাবে কি সঙ্গে করে দেওয়া যায়। গয়না পরার যে আমার খুব শখ, বুঝলেন তো, আমি গয়না পরতে খুব ভালোবাসি। তো শুনুন না, একটা মজার কথা বলি, এটা বলে দিয়ে যাব কাজে। তো বিয়ে হয়ে এলাম যখন, তখন আমার নাক ফুটানো ছিল না, এই কানটা এরকম ফুটানো ছিল, ব্যাস। তো আর নাক ঠাক আমার ফুটানো ছিল না, মা পছন্দ করতেন না, কোনো দিন নাক ফুটিয়েও দেননি। তারপরে এবারে বিয়ে হয়ে এসে এখানে এসে দেখি সবার নাক ফুটানো। আমাদের বাড়িতে আমার যত যা আছে সবার দেখি না নাক ফুটানো। আর তখন ওই যে এখানে কান ফুটিয়ে দুল পড়া একটা চল বেরোলো হঠাৎ করে, সে যে যতগুলো পারছে একদম কানের উপর থেকে নিচ অব্দি সব ফুটো করে দুল পড়ে যাচ্ছে। তো আমার যাও ফুটিয়েছিল, তারপরে কি জানি কেন বন্ধ করে দিল, দিয়ে সে পাড়ায় যার কাছে পাচ্ছে তার কাছে ওরকম কান ফুটিয়ে নিচ্ছে। তারপরে এবারে বিয়ের সময় তখন এমনি ফলস নাকছাবি পড়েছি, বা বিয়ের পরেও যখন সাজদাম গুজদাম যাই করতাম, ফলস নাকছাবি পরতাম। এইবারে আমাকে আমার বাড়ির শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে খালি বলে কি যে মা বড় বউ তোমার নাক ফুটানো নেই, কি বলে কি কি হ্যাঁ না, নাক ফুটাতে হয়, সধবা মেয়ে ছেলে, আমার শাশুড়ি শুদ্ধ, সধবা মেয়ে ছেলে নাক ফুটাওনি কেন, হ্যাঁ কি বিচ্ছিরি দেখতে লাগছে। তারপরে কি সব কুসংস্কার বলে সমস্ত, কি তোমার নিঃশ্বাস স্বামীর গায়ে লাগছে, ভালো না, অমুক তমুক, সে নানা কথা, নানা কুসংস্কার, নানা কথা বলতে শুরু করলো। আমার মাকে গিয়ে বললাম, আমার মা বলে ব্যাট, নাক ফুটাস না, বিচ্ছিরি লাগবে। দিয়ে ফুটায় না, সবাই খালি আমার পিছনে লাগে, যেই আছে বাড়িতে সেই এমা তোমার নাক ফুটানো নেই, নাকটা ফুটাও, দেখতে ভাল লাগবে, এরকম করতে 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 বুঝলেন আমিও ভেসে গেলাম। গয়না পরতে ভালোবাসি খুব, বললাম তো। দিয়ে এবার নাক ফুটালাম, বুঝলেন তো। প্রথম নাক ফুটালাম কোথায় বলুন তো, ঠিক মনে নেই। প্রথম নাক ফুটালাম আমাদেরই একজন ডাক্তার, এই ভীমা মায়ের মন্দিরের কাছে চেম্বার করেছে, তার অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে নাক ফুটিয়ে এলাম। দিয়ে এইবার নাক ফুটিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিকই বলছি। দিয়ে নাক ফুটিয়ে এলাম, এসে এইবার সে গেল পেকে, বুঝলেন তো। এইবার কতজন কত রকম কথা বলছে, এ বলে ওই ওষুধ দাও, সে বলে সেই ওষুধ দাও, বলে ওই ওষুধ দাও। সে এমন যন্ত্রণা, নাক ফুলে গেল, নাক টেনে খুলে ফেলে দিলাম নাক ছাবি দিয়ে। তারপরে আবার তখন আমি একটা পার্লারে যেতাম, ওই ভীমার মন্দিরের উল্টো দিকেই পার্লার, তার কাছে দুবার নাক ফুটিয়েছি। সেই নাক ফুলে ঢোল হয়ে যায়, নাকে পেকে গেছে, তাতে পুঁজ হয়ে যাচ্ছে, উড়ে বাবারে এসে কি যন্ত্রণা। দিয়ে আবার তাকে টেনে খুলে ফেলে দিলাম। দিয়ে তারপরে কদিন বাদে আমার এই ছোটো যা বলছে, বাবা বড়দি তোমার এনার্জি বটে। এবার ও নাক ফুটালো বিয়ের পর নতুন,
ওর কিচ্ছু হয়নি, শুকনো সুন্দর। দিয়ে তারপরে আমার হাজব্যান্ড বলে কি, তোমাকে চলো নার্সিং হোমে, তোমাকে আমাদের যে দীপক ভট্টাচার্য আছেন ডাক্তার, তাকে দিয়ে নাক ফুটো করাবো। আমি ঠিক আছে তাই হবে। সে নার্সিংহোমে গেছি, সবাই তো হাসাহাসি, বৌদি নাক ফুটাবে, বৌদি নাক ফুটাবে। দিয়ে আমাকে আবার ওটিতে নিয়ে যাওয়া হলো, বুঝলেন তো। গিয়ে আমার নাক ফুটিয়ে আমাকে সে কালো সুতো পরিয়ে দেওয়া হলো। সে কি অবস্থা! হ্যাঁ, এবার কালো সুতো নাকে পরে ঘুরছি, আমার মা তো কী গালাগালি করছে, দেখে কী বিচ্ছিরি লাগছে। হ্যাঁ, ডাক্তার সাহেব কত ওষুধ টষুধ এনে দিলেন, দিয়ে সেই সব পড়ানো হচ্ছে। কে বলে তুলসী পাতার রস লাগাও, কে বলে অমুক লাগাও তমুক লাগাও। তারপরে এখানে আমাদের নিরাময় বলে একটা ওষুধ দোকান ছিল, সেখানে গিয়ে তাদের কাছ থেকে ওষুধ নিয়ে এলো, ড্রপ দিল অমুক তমুক। তারপরে তো বলে কালো সুতো খুলে দিয়ে সে কমলা সিঁদুরে নিয়ে গেছে আনতে, যে তারাও হাসছে দেখে, এরকম কালো সুতো নাকের মধ্যে পড়া আছে, বাচ্চাদের মতন কি বিচ্ছিরি লাগছে না। দিয়ে তারপরে বলে চলো তোমাকে পরানো হবে, নাকছাবি পরানো হবে। তাই আমি বললাম যে ওই যে নাকের সঙ্গে চাপা যে রিংগুলো পাওয়া যায় সেই একটা কিনে দাও। সে আমার কথা কেউ শুনলো না, ও তো নিজে গিয়ে একটা সে ছোট্ট এটুকু সাদা পাথরের না লাল পাথরের একটা নিয়ে এলো, বুঝলেন তো। নিয়ে এসে সে তো পড়া হলো, দিব্যি আছে নাক সুন্দর। হ্যাঁ, সবাই খুব খুশি, নাকছাবি নাক পড়েছি, খুব ভালো লাগছে। ও মা, কদিন বাদে সে আবার জানেন তো এখান দিয়ে পুরো ঠেলে উঠে সে পুঁজ হয়ে কি বিচ্ছিরি, গোটা নাক ফুলে টুলে যা রকম হয়েছে, আমি টেনে খুলে ফেলে দিয়েছি। এবার ডাক্তার সাহেব বলছে খুললে কেন, ওটা ওরকম থাকতো, তুমি তো ঘরেই আছো, ঘর থেকে তো বেরোচ্ছ না, ঠিক হয়েছে। তাহলে ইচ্ছা কি বিচ্ছিরি লাগছে দেখতে, বলে টেনে খুলে ফেলে দিলাম। সেই যা খুলে ফেলে দিলাম, আর কোনো দিন পড়িনি, আর কোনো দিন পড়িনি। তারপরে তো যখন আবার ওরকম কোথাও যাওয়া টাওয়ার হতো, সাজের সঙ্গে মিলিয়ে যদি পড়তে হতো, ফলস নাকছাবি অনেকগুলো কিনে রেখেছিলাম, সেইগুলোই পড়তাম। দিয়ে আমার ওরকম 3-4টে নাকছাবি আছে জানেন তো, বিভিন্ন কালারের, বিভিন্ন জিনিসের। তারপরে আমাকে ডাক্তার সাহেব আরও অনেকবার বলেছিলেন চলো আর একবার ফুটিয়ে নেবে, তোমাকে একটা হীরের নাকছাবি কিনে দেবো। আমি না না, আমার আর দরকার নেই, আমি আর কোনো নাকছাবি পরবো না। সেই জন্য কানে এখানেও ফুটাইনি। অনেকে বলেছিল কানে এখানে ফুটিয়ে পড়বে চলো, দেখতে ভালো লাগবে। আমি না বাবা, আর আমি কোথাও কিচ্ছু নাকও ফুটাবো না, কানও ফুটাবো না। দিয়ে আর এখন তো সুগার, এখন নাক ফুটালে কান ফুটালে ঘা শুকাবে না, আর পড়ি না। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো। গয়না পরার কি শখ দেখুন আমার। এখন বেলা 2টো বাজে, আমার গোবিন্দকে ভোগ দিলাম, অন্নভোগ। এই যে আমার গোপাল। এখন আমি কদিন নিরামিষ খাচ্ছি তো, ওই জন্য ওর জন্য ভোগ রান্না করতে বা ওকে নিবেদন করতে না অসুবিধা হচ্ছে না। যা আমি খাচ্ছি তাই ওকে নিবেদন করছি। যখন মানে আমিষ খাই তখনই একটু অসুবিধা হয়, বুঝলেন তো। এখন প্রাণ ভরে আমি ওর জন্য রান্না করছি আর ওকে খাওয়াচ্ছি, দেখুন। এই আমার গোবিন্দ। বন্ধুরা, তো আমাদের তো সন্ধ্যা চা টা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা পূজা দিয়ে উঠে যিশু তার মুড়ি চানাচুর মেখে খেয়ে নিয়েছিল। তারপরে সন্ধ্যা পূজা দিয়ে উঠে আমরা একটু চা খেলাম। আমি একটু ওই সুজি বানিয়ে নিয়ে খেলাম, আর যিশু আর আমি দুজনে মিলে একটুখানি চা খেলাম। তো আপনাদের সঙ্গে আর তখন কথা বলা হয়নি, কারণ আমরা মা বেটা একটুখানি গল্প করছিলাম, আড্ডা মারছিলাম আর কি। আজকে যিশুর সকাল বেলাতে ডিউটি সেরে চলে এসেছিল, তারপরে এসে আর তো দুপুরবেলায় ভাত টাত কিছু খায়নি, টানা ঘুম দিয়েছে একবার এসে। কি ঘুম কি ঘুম! আমি বলি আজকে সারা রাত জেগে পড়াশোনা করবি খাটে বসে। তা হাসছে, ঘুমিয়েছে। বলে মা আমি এত ঘুম কেন ঘুমালাম বলো তো? আমি শরীরে প্রয়োজন ছিল তাই ঘুমিয়েছ। তো যাই হোক, এখন আমরা মা বেটা একটা বড় কাজ করব, বুঝলেন তো। সত্যি কথা বলতে ডাক্তার সাহেবের বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছিলাম, কারণ ও ঘরে থাকলে কোনো কাজ করতে দেয় না। তোমরা পারবে না, সরো 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 সরো, আমি করবো বলে ঝাঁপ দিয়ে পড়বে। আর সে মনের মতন মানে পারেও না করতে, আর মানে করতেও দেবে না। সে তখন মানে বিরক্ত লেগে যায়, খেঁচাখেচি। ওই জন্য আমরা দুজনেই মা বেটায় অপেক্ষা করছিলাম ও কখন নাটকের রিহার্সালে বেরিয়ে যাবে, বুঝলেন তো। তা বেরিয়ে গেছে, এবার আমরা মা বেটায় একটুখানি ঘরে রদবদল করবো আর কি। তো চলুন, বেশি কথা বলবো না, কারণ ও আসার আগেই সব আমাদের গুছিয়ে ফেলতে হবে, বুঝলেন তো। না হলে এসে একদম এই তোমরা পারবে না, সরো 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 সরো, আমি করে দিচ্ছি বলে ঝাঁপ দিয়ে পড়ে আমার সব শেষ করে দেবে। সেই জন্যে যিশু বলছে মা চলো চটপট কাজটা করে নিই, ঘরটা গুছিয়ে ফেলি। এটা অনেক দিন ধরেই আমরা মা বেটায় প্ল্যান করেছিলাম, পেরে উঠছিলাম না সময়ের অভাবে। তারপরে ওই করছি করবো করে হচ্ছিল না, বুঝলেন তো। তো চলুন কাজটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কি করেছি,
নারায়ণ দূর থেকে দেখায়, এই যে বইয়ের আলমারিটা, এটা যিশুর ঘরে ছিল। তো তো যিশু বলে আমার ঘরে এতগুলো আলমারি, নড়াচড়া করার জায়গা নেই মা, এই বইয়ের আলমারিটা যদি এখান থেকে বের করে নিতে তাহলে সুবিধা হতো। অনেক দিন আগে থেকেই ও বলে যাচ্ছে। তো ডাক্তার সাহেব তো কিছুতেই বের করতে দেবে না, না যেখানে আছে থাক। আর সেখানটা না গ্যাঞ্জাম হয়ে থাকে, মাসি মুছতেও পারে না, নোংরা হয়ে থাকে, ওর গিটার পিটারগুলো রাখার জায়গা নেই। অনেক দিন ধরেই বলছিল। তারপরে কি বলুন তো, এই যে আলমারিতে যত বই দেখছেন, এই যে দেখুন সব আমার বই। এগুলো আমার বিয়ের আগে আমি যে আবৃত্তি করতাম তখনকার প্রাইজের বই, তারপরে আমার স্কুল জীবনে আমি যে সমস্ত বই প্রাইজ পেয়েছি সেই সব বই। তারপরে আমি তো বই কিনি, আপনারা তো জানেন আমি বহু বহু বই কিনি। হ্যাঁ, তো সেটা আমার হাতে টাকা জমলেই আমি বই কিনি, তো ওটাই আমার নেশা। তো সেই সমস্ত বই সব এই আলমারিতে ভর্তি, জানেন তো। তা আমি একটা মানে গল্পের বইগুলো যে পড়বো আমি খুঁজে পেতাম না, ওর ঘর থেকে বের করতে পারতাম না। তো সেই জন্য বলছে মা তোমার বইয়ের আলমারিটা তোমার ঘরে সরিয়ে নাও, তাহলে সুবিধা হয়। তারপরে ডাক্তার সাহেবকে বলা হয়েছিল, সে ওই হ্যাঁ না করছিল। তারপরে বলে আচ্ছা করবি, জানে ছেলের সাথে তো পেরে উঠবে না। দিয়ে এই জন্যেই আমার ঘরে যিশু একদম মাপ টাপ করে সেট করে আলমারি সব মানে এই ঘরে দিয়ে দিল। সমস্ত বই বের টের করে একদম বিছানার উপর ভর্তি করে ফেলেছিলাম, জানেন তো। দিয়ে সব এই এতক্ষণ ধরে গুছালাম। থাক, আমার বইয়ের আলমারি আমার ঘরেই থাক, আমার রাত জেগে আমি পড়াশোনা করি। আর বইয়ের আলমারি মাথার কাছে থাকলে না সুবিধাও হয়, জানেন তো। যখন যে বইটা দরকার পড়বো, সমস্ত বইকে নিজের হাতে নিজের মতন করে গুছালাম, জানেন তো, যাতে পড়তে সুবিধা হয়, আমি দেখতে পাই। তাদেরকে একটা জিনিস দেখাই, এই আলমারিটা গুছাতে গুছাতে এই বইটা খুঁজে পেলাম। এই বইটা কি জানেন, আমি যে কলেজে পড়তাম সে আমাদের কলেজ ম্যাগাজিন ছিল এইটা, সংহিতা, জানেন। এই দেখুন, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় আমার কলেজের নাম ছিল, গোপ কলেজ, মেদিনীপুর গোপ কলেজে আমি পড়তাম, বাংলা অনার্স ছিল। তো আমাদের কলেজ ম্যাগাজিন ছিল এইটা। তো আজ এত বছর ধরে বইটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি। আজ কত বছর আগেকার বই এটা, দেখুন এখনও সুন্দর করে আমি রেখে দিয়েছি। কেন জানেন, দাঁড়ান দেখাচ্ছি। এই বইটায় আমি একটা লেখা দিয়েছিলাম, এই দেখুন, শরৎ সাহিত্যে নারী এক অনন্য সৃষ্টি। এই দেখুন আমার নাম, এই যে তৃতীয় বর্ষ সাম্মানিক কলা বিভাগ, বাংলা অনার্স ছিল আমার। এই যে দেখুন এই লেখাটা দিয়েছিলাম, নিজেই লিখেছিলাম, কেউ কিন্তু আমাকে লিখে দেয়নি, জানেন। এই লেখাটা লিখেছিলাম, দেখুন। আজ এত বছর বাদে সেই বইটা পেয়ে আবার এই লেখাটা পড়বো। আমি কি লিখেছিলাম আজ তো আর মনে নেই, ওই জন্য এই লেখাটা আজকে মানে বইটা বের করছি, করে দেখছি, এটাকে আবার পড়বো। কি লিখেছিলাম দেখি, দেখছেন কত স্মৃতি এরকম হালটালে খুঁজে পাওয়া যায় বলুন। বইটা নষ্ট হয়ে গেছে দেখুন এখান দিয়ে, তবু রেখে দিয়েছি যত্ন করে। তো চলুন বন্ধুরা, 9:45 বাজে, এবার তাহলে রান্নাবান্নার জোগাড় করি। আজকে তো প্রচুর খাটুনি গেল সন্ধ্যার থেকে। আলমারিটা যা হোক গুছিয়ে নিয়েছি মনের মতো করে, এই মানে খুশি লাগছে। ডাক্তার সাহেবও চলে এসছেন নাটকের রিহার্সাল সেরে, এসে দেখে কিছু বলেনি, খালি বলছে তোমরা কেন এত কষ্ট করতে গেলে, আমি তো আসছিলাম, আমাকে বলতে পারতে, আমি করে দিতাম। আর আমরা আর কিছু বলিনি, আমি না আমরা করে নিয়েছি। বলছে ঠিক আছে করেছো, কিন্তু আমিও তোমাদের হেল্প করতাম না। আমি না থাক, লাগবে না। তো যাই হোক চলুন এবার রান্নাবান্না করি। রান্নাবান্না বলতে শুধু রুটি কটা করবো। যিশু আবার একটু পরোটা খেতে চেয়েছে, আবার ডাক্তার সাহেব আবার রুটি খাবে, তা করে দিচ্ছি। আর বাকি তরকারি তো সব করাই আছে, ও বেলার তরকারি, অতটা পোস্ত তো খেতে পারেনি, দুজনের জন্য করেছিলাম, তো সেই জন্য রয়েছে তরকারিটা, দিয়ে ডাক্তার সাহেব খেয়ে নেবে পোস্ত দিয়ে। আর যিশু বলছে কি মা আমাকে একটু পরোটা করে দাও, আর আমি একটু আন্ডা ভুর্জি বানাবো। তো ভালো, কি কাজ করছে, উঠে পড়ে আন্ডা ভুর্জি বানিয়ে নেবে, ব্যাস তাহলে চুকে গেল। আর আমি যেমন ওটস খাই, আজকে একটু ওটসই খেয়ে নেবো, আর ঝামেলায় যাব না। তো চলুন তাহলে, আজকে আপনাদের সাথে আমার গল্প এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।